আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিটন সাইট জব সলিউশন। আশা করি সকলেই বেশ ভালোই আছেন। প্রোগ্রামিং ইন সি এর আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কনস্ট্যান্ট। তো যারা প্রত্যেকটি সাবজেক্টের বেসিক থেকে প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লে লিস্টের শুরু থেকে ভিডিও দেখবেন আশা করি। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং চাকরির পরীক্ষাগুলোতে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে প্রোগ্রামিং ইন সি এর কনস্ট্যান্ট এই জিনিসটা কি। তো এটি কিন্তু অনেকের কাছে মনে হবে অনেক সহজ, বাট এই কনস্ট্যান্ট এই টার্ম থেকে কিন্তু বইতে বারবার কোশ্চিন আসে। বিশেষ করে এই একটা কোশ্চিন আসছিল, সেটা হচ্ছে কি আমাদের PGCB তে এসেছিল, ডেস্কোতে এসেছিল এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেও কিন্তু ঠিক এই সেম কোশ্চিনটি এসেছিল। তো এই কোশ্চিনটি আমরা মূলত সলিউশন করব আজকে। তার আগে আমরা দেখবো যে আসলে কনস্ট্যান্ট কত ধরনের হয়ে থাকে এবং কনস্ট্যান্টের সিনট্যাক্স গুলো কি কি। তো প্রথমে আমরা দেখে আসি কনস্ট্যান্ট আসলে কয় ধরনের হয়ে থাকে। কনস্ট্যান্ট মূলত এক ধরনেরই, বাট তার ডিক্লারেশন হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে আমরা ডিফাইন অনুসারে কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে পারি এবং আমরা মেইন ফাংশনের যে বডি, সেই বডিতে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। তো এখানে দেখুন, আমরা নর্মালি কিন্তু একটা প্রোগ্রামিং ইন সি এর ফরম্যাট জানি হচ্ছে এটা, অর্থাৎ একটা stdio.h নামে একটা হেডার ফাইল থাকবে এবং এরপরে মেইন ফাংশন থাকবে এবং মেইন ফাংশনের বডি থাকবে। এই বডির মধ্যে মূলত আমরা প্রোগ্রামিং করব। তো এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ইন সি এর ফরম্যাট। তো এখন আমি কনস্ট্যান্ট যেহেতু বললাম দুই ভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, তো এখানে দেখুন যে এইটা কিন্তু একটা কনস্ট্যান্ট ডিক্লারেশন। এইটা তো কনস্ট্যান্ট ডিক্লারেশন, এটা একটা পদ্ধতি। ধরুন এটা একটা প্রথম পদ্ধতি এবং এই পদ্ধতিতে কিভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হবে, এখানে CONST কনস্ট নামে একটি কিওয়ার্ড থাকবে, এরপর লিখতে হবে ডাটা টাইপ, এরপরে হচ্ছে ওই কনস্ট্যান্টের নাম এবং এখানে আমরা অ্যাসাইন করে দেবো একটা ভ্যালু। তো কনস্ট্যান্ট হচ্ছে কি, কনস্ট্যান্ট মূলত হচ্ছে পুরো প্রোগ্রাম জুড়ে এই যে একটা ভেরিয়েবল বা কনস্ট্যান্টের নাম থাকবে, এই নামের যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করব, এই ভ্যালুটা সবসময়ের জন্য সেম থাকবে। আমরা যদি এই ভ্যালুটাকে মডিফাই করার চেষ্টা করি তাহলে কখনো আমরা মডিফাই করতে পারবো না, এটাকে আমাদের সিনট্যাক্স এরর দেখাবে। অর্থাৎ এই পাই যেটা আছে, পাইকে যদি আমি pi+1 লিখি তাহলে আমাদের কি হবে, এই লাইনে এসে কম্পাইলার এরর দেখাবে। তার মানে আমরা কনস্ট্যান্টকে মডিফাই করার চেষ্টা করছি। তো এই হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের প্রথম সিনট্যাক্স বা প্রথম ডিক্লারেশন হচ্ছে মেইন ফাংশনের ভেতরে বা বিভিন্ন ফাংশনের ভেতরে, শুধু মেইন ফাংশন না, আমরা বিভিন্ন ফাংশনে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। আর তার সিনট্যাক্স হচ্ছে কি, কনস্ট নামে একটা কিওয়ার্ড থাকবে, এরপরে থাকবে ডাটা টাইপ, সেটা যে কোনো ডাটা টাইপ হইতে পারে, এরপরে কনস্ট্যান্টের নাম এবং আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা থাকবে এবং সেমিকোলন দিয়ে আমাদের এই লাইনটি শেষ থাকবে। তো এটি একটি কনস্ট্যান্ট। দেখুন এখানে আমরা কিন্তু একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখেছি, অর্থাৎ আর যে রেডিয়াস আছে বৃত্তের, রেডিয়াস ধরে নিলাম আমরা 3, অর্থাৎ 3 ব্যাসার্ধের একটি বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করব। এটা যদি বৃত্ত হয় এবং এখানে বিন্দু থেকে এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে 3, তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে A=πr², তাই না? এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এই পায়ের মানটা কি আমাদের সবসময়ের জন্য সেম 3.1416। তাহলে যেহেতু সেম, তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আমরা চাইলে কিন্তু কনস্ট্যান্ট ছাড়াও ডিক্লেয়ার করতে পারি, বাট কনস্ট্যান্ট এটা যেহেতু একটা কনস্ট্যান্ট হলো, এই জন্য আমরা কনস্ট্যান্টই ডিক্লেয়ার করবো এবং এটাই হচ্ছে বেটার। তাহলে আমি ডিক্লেয়ার করে নিলাম এখানে কনস্ট্যান্টটা। এরপরে কি দেখুন যে আমরা মূলত এই ক্ষেত্রফলটা, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের প্রোগ্রাম দেখছি, তার মানে কি এই ক্ষেত্রফলটা আমরা কি করব, একটা ক্ষেত্রফল নামে একটা ভেরিয়েবলে লাগবে। আমরা স্বাভাবিকভাবে কিন্তু আমরা কি লিখতাম, যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতাম, πr²। তো এই যে এটার মধ্যে কিন্তু আমরা কি রাখতেছি, এরপর আমরা অ্যান্সার লিখতাম এরকম করে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রফল নামে একটা ভেরিয়েবল নেব আমরা। তো এই ভেরিয়েবলটা কি হবে, অবশ্যই ফ্লোট হবে, কেননা এখানে পায়ের মান হচ্ছে 3.1416, এটা একটা ফ্লোটিং টাইপের ভ্যালু এবং এর সঙ্গে আমি যেটাই গুণ করি না কেন তার আমার আউটপুট হবে হচ্ছে ফ্লোট। এই জন্য এরিয়াটাকে ফ্লোট টাইপের একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এই মূলত এই এরিয়ার মধ্যে আমরা কি করব, ক্ষেত্রফলটা দেখব। আমরা জানি এরিয়া ইকুয়াল টু কি, πr²। r² মানে কি r×r, তাহলে এখানে এরিয়া ইকুয়াল টু π×r লিখলাম। তার মানে এই দুইটা মিলে হচ্ছে r², আর এখানে পাই যেটা থাকলো, এই পাইটাই হচ্ছে মূলত এই যে কনস্ট্যান্টের ভ্যালু, এই ভ্যালুটা এখানে অ্যাসাইন হবে। তাহলে এই পুরোটা গুণ করে কি পাবো, আমরা এই এরিয়াটা পাবো বা ক্ষেত্রফল পাবো এবং এই ক্ষেত্রফলটা আমরা প্রিন্ট করে দিলাম। যেহেতু আমাদের ফ্লোট ডাটা টাইপ এই এরিয়াটা, এই জন্য এখানে %f দিয়েছি এবং এখানে ভেরিয়েবলটা লিখেছি। তার মানে এই ভেরিয়েবলের ভ্যালুটি এখানে অ্যাসাইন হবে। যেহেতু এই ভেরিয়েবলের ভ্যালুটি আমাদের কি হলো, এই তিনটার গুণফলটা হলো, এই জন্য এইটা আমাদের এখানে আউটপুট দেখাবে। তো এই ছিল হচ্ছে ফাংশনের মধ্যে কনস্ট্যান্ট ডিক্লারেশন, যার মাধ্যমে আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম দেখলাম, সহজ একটা প্রোগ্রাম। তো এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম দেখবো, সেটা হচ্ছে কি, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা
কনস্ট্যান্টকে আর এক পদ্ধতিতে আমরা ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমরা হ্যাশ ডিফাইন দিয়ে ডিক্লেয়ার করতে পারি। তো দেখুন ঠিক একই প্রোগ্রাম কিন্তু জাস্ট আমরা কনস্ট্যান্টের দুই সিনট্যাক্সের মাধ্যমে আমরা ইউজ করেছি। অর্থাৎ যখন আমরা কনস্ট্যান্ট দ্বিতীয় পদ্ধতিতে ডিক্লেয়ার করব তখন কী করবো, আমরা এই যে হেডার ফাইল যে থাকবে বা লিঙ্ক সেকশন থাকবে, লিঙ্ক সেকশনের মধ্যে আমরা কী করবো, হ্যাশ লেখার পরে ডিফাইন লিখবো। এটা একটা কিওয়ার্ড, মানে এটা আপনাকে কেস সেন্সিটিভ একটা জিনিস, যেটা বড় হাতের বা কোনো ক্যারেক্টার আপনি বড় হাতে লিখতে পারবেন না, এটা জাস্ট ছোট হাতের সবগুলো লিখতে হবে। হ্যাশ ডিফাইন লিখলাম, এরপরে স্পেস দিয়ে ওই যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টের নাম লিখতে হবে। এখানে শুধু যে PI লিখবো তা না, আপনি চাইলে যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, এরপরে ওই ভ্যালুটা দেবো। তো এখানে কিন্তু এই যে ডিফাইনটা আছে, এখানে কিন্তু আমি দেখুন যে ডাটা টাইপ কিন্তু লিখলাম না। তো যদি আমি হ্যাশ ডিফাইন দিয়ে আমি কোনো কিছু বা কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা টাইপ উল্লেখ করার দরকার নেই, এবং সেক্ষেত্রে আমরা যে কোনো কিছু অ্যাসাইন করতে পারবো। তো এই দুই পদ্ধতির পার্থক্য হচ্ছে যে এই কনস্ট লিখে যে অবশ্যই আমাদেরকে ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে আগে থেকেই, এবং এখানে আমরা কি করতে পারবো, একটা শুধুমাত্র কনস্ট্যান্ট নিতে পারবো যেটা একটা ভ্যালু নেবে। বাট আমরা কিন্তু কি করতে পারি না, এখানে কোনো একটা স্টেটমেন্ট নিতে পারি না। যেমনটা আমরা কি এখানে চাইলে স্টেটমেন্ট নিতে পারবো, এখানে পাই দেওয়ার পরে আমি এখানে ফুল একটা স্টেটমেন্ট নিতে পারবো, যেটাই মূলত বুয়েটের সচরাচর বারবার কোশ্চেন রিপিট করে আসে। তো ডিফাইনের এটা একটা সুবিধা যে ভেরিয়েবল লিখলাম বা কনস্ট্যান্টের নামটা লিখলাম, এরপরে ডাটা টাইপ লিখতে হয় না, এবং চাইলে আমি এখানে ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে পারি এই কনস্ট্যান্টের নামকে, অথবা আমি কোনো একটা সিনট্যাক্স দিয়েও এটাকে আমরা ডিফাইন করতে পারি। তো এই ছিল হচ্ছে এই কনস্ট্যান্টের দুই ধরনের কনস্ট্যান্ট। এবং এখানে ঠিক একই রকম যে আর বা ব্যাসার্ধ নামে একটি ভেরিয়েবল নিলাম, যেখানে 3 দ্বারা ইনিশিয়ালাইজ করছি, এরপরে ফ্লোট নামে একটা ফ্লোট ডাটা টাইপের একটা এরিয়া নিয়ে নিলাম, এবং এই এরিয়ার মধ্যে আমি কি লিখবো, পাই ইন্টু আর বা পাই আর স্কোয়ার, এইটা আমরা রেখে দিলাম। এরপরে কি করবো, যেহেতু এরিয়াটাকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করেছি, এই জন্য এখানে %f লিখলাম এবং এরিয়াটাকে আমি প্রিন্ট দিলাম। তার মানে হচ্ছে এই প্রোগ্রামটাও বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবে। তো মূলত আমরা কি দেখলাম, শুরুতে কনস্ট্যান্টের দুইটা টাইপ দেখলাম। আমি আবার বলছি, যদি আমি ফাংশনের ভেতরে লিখি তাহলে কিন্তু কি হবে, আমাকে অবশ্যই ডাটা টাইপ উল্লেখ করে দিতে হবে এবং ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে, এখানে আমরা স্টেটমেন্ট লিখতে পারবো না। আর যদি আমি ডিফাইন দিয়ে কনস্ট্যান্ট লিখি তাহলে ডাটা টাইপ উল্লেখ করার দরকার নেই, এবং এখানে আমি চাইলে স্টেটমেন্ট বা এক্সপ্রেশন লিখতে পারবো। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। তো এখন বুয়েটে যে কোশ্চেনটা বারবার আসে কনস্ট্যান্ট টার্মের ওপর, সেটা হচ্ছে এই কোশ্চেনটা, এবং হুবহুব এই কোশ্চেনটা এসেছিল। দেখুন এটা ছিল হচ্ছে কি আমাদের লিঙ্ক সেকশনের কনস্ট্যান্ট ডিক্লারেশন, তার কারণে কিন্তু আমাদের এখানে যে হ্যাশ ডিফাইন আছে। তো এই হ্যাশ ডিফাইন দেখি এক্স নামে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হচ্ছে আমাদের এখানে এই প্রোগ্রামে, এবং এই কনস্ট্যান্টের এখানে কি ভ্যালু না দেওয়ার সরাসরি একটা এক্সপ্রেশন দিয়েছে। তো এই এক্সপ্রেশনটা মূলত হচ্ছে এক্স। হ্যাঁ, এখন আমরা প্রোগ্রামে ঢুকলাম, এরপরে কি করতেছে দেখুন, মেইন ফাংশনের মধ্যে ইন্টি বা ইন্টিজার টাইপের আই এবং ওয়াই দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এবং ওয়াই ইকুয়াল টু কি করছে 6 + 3 × 3/5, এটা একটা এক্সপ্রেশন ওয়াই এর মধ্যে ইনিশিয়ালাইজ করতেছে, তাই না? তো এরপরে আই ইকুয়াল টু কি আছে আবার x × x, মানে এই যে এই কনস্ট্যান্টের যে এক্সপ্রেশন ইনটু এক্সপ্রেশন প্লাস ওয়াই, এই যে ওয়াইটা এখানে আমি ক্যালকুলেশন করে পাবো, সেই ওয়াইটা আবার এর সঙ্গে প্লাস করতে হবে, এবং এই পুরোটার যে সামারাইজড ফলটা এটা আই এর মধ্যে থাকবে এবং আইকে আমরা প্রিন্ট করবো। এটাই মূলত প্রোগ্রাম, এবং বলছে এই প্রোগ্রামের আউটপুটটা কত হবে। তো এটাই মূলত কি পিজিসিবিতে, ডেস্কোতে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাবস্টেশন ইঞ্জিনিয়ার পোস্টে তিনটাতেই কিন্তু এসেছিল। সব কোশ্চেনটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং তারা কিন্তু চাইলে আরও রিপিট করতেই পারে, হ্যাঁ, অথবা এই টাইপের লজিক ইউজ করে অন্য কোনো প্রোগ্রাম দিতে পারে। এই জন্য আমাদের অবশ্যই কোশ্চেনটির সলিউশন করতে হবে। তো দেখুন আমি সলিউশন করার চেষ্টা করি। তো শুরুতে দেখি আমি এই ডিফাইনটা বাদ দিই, আমি আগে এখানে ট্রাই করি ওয়াই এর মানটা আসলে কি। তো এখানে 6 + 3 × 3/5 আছে। তো আমরা এর আগের যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমরা প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভিটি দেখেছি, এবং যারা এই ভিডিওটি দেখেছে তারা অবশ্যই এটাকে সলিউশন করতে পারবো। এখানে দেখুন এই তিন, আমরা কিন্তু যদি ব্র্যাকেটিং করি তাহলে কি করতে পারবো, আমরা এই পুরোটাকে একটা ব্র্যাকেট করতে পারবো খুব সহজেই। বাট এরপরে ব্র্যাকেট আমরা কিভাবে করবো, অর্থাৎ এই যে 3 আছে, এই 3 আমরা কি 3 × 9 এটা আগে করবো, নাকি হচ্ছে 3কে 5 দিয়ে ভাগ করে করবো, এটা আগে করবো। তো এটাই মূলত আসলে কি অ্যাসোসিয়েটিভিটি যেটা আছে সেটার মধ্যে আমরা কি দেখে আসছি, এবং সেই অনুসারে আমরা করবো। এবং সেখানে আমরা দেখেছিলাম কি যে কোনো অপারেন্ডের উভয় পাশে যদি সেম প্রেসিডেন্সির অপারেটর থাকে তাহলে ওই অপারেন্টটি বাম পাশের অপারেটরের সঙ্গে ক্যালকুলেট করতে হবে। তার মানে কি আমার এই 3-এর সঙ্গে এই 3-এর ক্যালকুলেট করতে হবে, তার মানে এটা ব্র্যাকেটিং হবে এবং এই পুরোটা মিলে একটা ব্র্যাকেটিং হবে। তার মানে আমরা কি করবো, 6 + এই 3 ইন্টু করলে কি হয় 9/5 হয়। এরপরে এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, এখানে 6 থাকবে, প্লাস 9কে 5 দিয়ে ভাগ করলে কি হবে, 9কে যদি 5 দিয়ে ভাগ করি তার মানে 5 যাবে হচ্ছে 9-এর মধ্যে একবার, 5 লিখলাম, এখানে হলো 4, যেহেতু 4 যায় না এখানে দশমিক দিয়ে 0 নিয়ে আসলাম, 5 × 8 = 40, এখানে 8 লিখলাম, 40 লিখলাম, বাস। তার মানে আমাদের ভাগফল হবে হচ্ছে 1.8। বাট আমরা এখানে 1.8 লিখতে পারবো না, কেননা এখানে আমরা যেহেতু
ওয়াইটাকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছি, এই জন্য আমরা এখানে লিখবো কত 1 লিখবো এবং ক্যালকুলেশন করে কত হবে 7 হবে। তার মানে আমরা কি পেলাম, এই লাইন পর্যন্ত ওয়াইয়ের মান হচ্ছে 7। এখন আমরা দেখবো হচ্ছে এই লাইনটা ক্যালকুলেশন করার জন্য চেষ্টা করব। তো এই লাইনে কি আছে, আই ইকুয়াল টু আছে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তো দেখুন এখানে যে এক্স একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং এই এক্স এর এখানে পুরো একটা স্টেটমেন্ট দেওয়া আছে, তো আমরা ঠিক সেইভাবেই লিখবো এখানে। তো এই এক্স এর জন্য আমি আগে লিখতেছি এই কনস্ট্যান্টটা 9 প্লাস 2 ভাগ 4 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 4 প্লাস 5 মাইনাস 4 ইন্টু 3, এটা লিখলাম আমি কি এই এক্স এর জন্য। এরপর আমার এই এক্স এর জন্য লিখতে হবে এবং এখানে কি আছে ইন্টু আছে, আমি কিন্তু এখানে ইন্টু দেবো। তো দেখুন এখানে লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে কি এই ইন্টুটা আমি এখানে দিলাম, এরপর আমি এই এক্স এর ভ্যালু লিখবো। আপনারা হয়তো বলতে পারেন যে এখানে আমি ব্র্যাকেট দেবো, কিন্তু ব্র্যাকেট কিন্তু আসলে দিতে পারবো না, কারণ হচ্ছে এখানে কিন্তু যেহেতু কনস্ট্যান্ট বলছে পুরোটা মিলেই কিন্তু একটা কনস্ট্যান্ট, এই জন্য আমি কি করতে পারবো, ব্র্যাকেট দিলে কিন্তু পুরোটা একটা কি ভ্যালু হয়ে যাবে। তো এই জন্য আমরা কনস্ট্যান্টের কারণে আমি এখানে ব্র্যাকেট দিতে পারবো না এবং সরাসরি যা আছে তাই লিখবো, এই জন্য এখানে গুণ গুণ লিখলাম। এরপরে এক্স এর ভ্যালু আবার লিখবো আমি, অর্থাৎ 9 প্লাস 2 ভাগ 4 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 4 প্লাস 5 মাইনাস 4 এর সঙ্গে 3 ইন্টু, তার মানে এই পুরো টার্ম মিলে হচ্ছে আর একটি এই এক্স এর জন্য, এবং প্লাস কি আছে ওয়াই আছে, ওয়াইয়ের মান কত আমরা পেয়েছি 7 পেয়েছি, এই জন্য আমি এখানে 7 লিখলাম। এখন আমাকে এটা যদি সমাধান করতে চাই সেক্ষেত্রে কি আমাদের ওই যে প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভিটি অনুসারে সমাধান করবো। এখানে 9 আছে প্লাস এই যে এখানে কি আছে 4 এর এখানে দুই পাশে কি সেম প্রেসিডেন্সির অপারেটর আছে, তাহলে 4 বাম পাশে যাবে, বাম এখানে তাহলে 2কে যদি আমি ভাগ করি 4 দিয়ে তাহলে কি হবে, ভাগশেষ যাবে না, এখানে 0 আসলো, এখানে ভাগশেষ হলো 2 এবং ভাগফল হবে 0, তার মানে এই পুরোটা মিলে হচ্ছে 0, এই 0 এর সাথে 3 গুণ করলে 0 হবে, এই জন্য আমি এখানে 0 লিখলাম। এরপরে এই মাইনাস লিখলাম, এখানে 2 আর 4 গুণ করলে কত হচ্ছে 8 হচ্ছে, প্লাস এখানে কি হচ্ছে দেখুন এখানে 1 হচ্ছে, তাই না, 5 থেকে 4 বাদ দিলে 1 হয় এবং 1 এর সঙ্গে 3 গুণ করলে হয় 3 এবং 3 এর সঙ্গে 9 গুণ করলে হয় 27 লিখলাম। এরপরে প্লাস আছে প্লাস লিখলাম, এবার 2কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 0 হচ্ছে, 0 এর সঙ্গে 3 গুণ করলে কি হচ্ছে 0ই হচ্ছে, এই জন্য এখানে 0 লিখলাম। এবার এখানে মাইনাস দিলাম, এরপর হচ্ছে 2 আর 4 গুণ করলে 8 হয়, এরপরে এই প্লাস আছে প্লাস দিলাম, এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3 হয়, তাই না, এখানে 3 লিখলাম। এরপরে প্লাস আছে প্লাস লিখলাম, এরপরে 7 আছে 7 লিখলাম। এরপর আমরা ক্যালকুলেশন করে কি পাবো, ক্যালকুলেশন করে পাবো হচ্ছে দেখুন এখানে 27 আছে পজিটিভ, এখানে 3 আছে পজিটিভ, তাই না, 27 আর 3 হচ্ছে কত 30, 30 এর পরে কত 30 এর পরে 7 আছে, তাই না, 37 আর 9 কত হচ্ছে 46 এর পরে কি হচ্ছে এখানে আমি বিয়োগ করে লিখবো, এখন এখানে মাইনাস দিলাম, তারপরে এই 8 আর 8 হচ্ছে 16, এরপর আমরা বিয়োগ করলে কত পাবো 30 পাবো এবং এই প্রোগ্রামটির আউটপুট হচ্ছে 30। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কনস্ট্যান্টটা আসলে কতটা ইম্পর্টেন্ট, কারণ এই লজিকটুকু, এই যে এখানে যে ব্র্যাকেটিং এর যে লজিকটা, এই লজিকটা আপনাকে পরীক্ষা করার জন্য কিন্তু এই কোশ্চেনটি বারবার দিয়ে থাকে। তো এই জন্য কনস্ট্যান্ট অনেক সহজ হলেও কিন্তু এই লজিকটা আপনাদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।